প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌতবিজ্ঞানী 2 মার্কসের লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না, কারণ এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ এই প্রশ্নগুলো বাছাই ছাঁটাই করেই রাখা হয়েছে, যাতে তোমরা এখান থেকে হুবহু কমন পেতে পারো, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। তো তোমরা প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও 3.1 এবং 3.2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখে নাও, এবং যে প্রশ্নগুলোতে দেখো হলুদ কালিতে হাইলাইট করা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় লেখো। ওজোন স্তর ধ্বংসে NO ও NO2-র ভূমিকা কি? ওজোন স্তরকে ওজোন ছত্র বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। বায়োফুয়েল কি? এর একটি ব্যবহার লেখো। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? মোস্ট ইম্পর্টেন্ট। পাওয়ার অ্যালকোহল কি? এর ব্যবহার লেখো। গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? বয়লের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV ও P1/V লেখচিত্রগুলি অঙ্কন করো। মোস্ট ইম্পর্টেন্ট। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দাও। অবগাড্রোর সূত্রটি বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও গ্যাসের ঘনত্ব D সমান PM/RT। N মৌল অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV সমান nRT সম্পর্কটি প্রতিষ্ঠা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গেলুসকারী গ্যাস আয়তনের সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। সর্বজনীয় গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো। চার্লসের সূত্রের আণবিক ব্যাখ্যা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এখানে একটি ম্যাথ রয়েছে। 27 ডিগ্রি C তাপমাত্রায় ও 750 mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 100 cm2, কোনো তাপমাত্রায় 700 mm Hg চাপে গ্যাসটির আয়তন 1400 cm3 হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। তারপরে দেখো, 27 ডিগ্রি C উষ্ণতায় ও 700 mm Hg চাপে 32 গ্রাম O2 ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়নের অনুপাত নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। সর্বজনীন গ্যাস ধ্রুবক এর মাত্রা নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। স্থির চাপে কোনো উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 0 ডিগ্রি C উষ্ণতায় আয়তনের দ্বিগুণ হবে। মোস্ট ইম্পর্টেন্ট। বায়োমাস কি? তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও LPGর মধ্যে কার তাপন মূল্য বেশি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। তারপরে দেখো, STPতে 22.4 লিটার CO2 এর অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিনহাউস গ্যাস নির্গমনে হ্রাসের দুটি ক্ষতিকারক পদক্ষেপ লেখো। সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। বয়েল ও চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, হুবহু কমনযোগ্য একটি প্রশ্ন। তো দেখো, তোমরা এই প্রশ্নগুলি অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। তারপরে দেখো 3.3 থেকে, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সবুজ কাচে লাল ফুলকে কিরূপ দেখাবে এবং কেন? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? এক রশ্মির দুটি ব্যবহার লেখো। সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেখায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সৎ, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? রেখাচিত্রের সাহায্যে দেখাও। আলোক রশ্মি ঘনত্বর মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কিভাবে দিক পরিবর্তন করবে? মোস্ট ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের ফোকাসের সংজ্ঞা দাও। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। একটি কাঁচ ফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপাতিত সাদা আলো প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, পরিচ্ছন্ন আকাশের রং নীল কেন? মোস্ট ইম্পর্টেন্ট। আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃতি করো। উত্তল লেন্সে আলোক কেন্দ্র বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। আলোর প্রতিফলনের সূত্র লেখো। কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? মোস্ট ইম্পর্টেন্ট। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F সমান R/2
যেখানে এফ হলো ফোকাস দৈর্ঘ্য এবং আর হলো বক্রতা ব্যাসার্ধ। গাড়ি ভিউ ফাউন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? প্রতিসারাঙ্ক কাকে বলে? কোন লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? উত্তল দর্পণ দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। কোন মাধ্যমে আলোর আপাতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসারাঙ্ক নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসারাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 হলে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। HCl সমযোজী যৌগ কিন্তু জলীয় দ্রবণে এটি তড়িৎ পরিবহন করে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। মায়োপিয়া কাকে বলে? আলো বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করলো, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের প্রতিসারাঙ্ক 3/4 হলে জলে আলোর বেগ নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, অবতল লেন্সের সাহায্যে কোনো ধরনের দৃষ্টি ত্রুটি দূর করা যায়, কিভাবে সেই ত্রুটি দূর করা হয় তা চিত্রকে দেখাও। একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও নির্গত কোণ যথাক্রমে 40 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? প্রিজমের মধ্যে দিয়ে সূর্যের আলো পাঠালে কোন বর্ণের আলোক বিচ্যুতি বেশি এবং কোন বর্ণের আলোক বিচ্যুতি কম? তো দেখো, এই প্রশ্নগুলো তোমরা 3.3 থেকে পড়বে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3.4 থেকে, ফ্লেমির বামস্থ নিয়মটি বিবৃতি করো। পরিবাহী রোধ, পরিবাহী দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের উপর নির্ভর করে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্র থেকে আধানের এসআই এককের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এসি ডাইনামো ও ডিসি ডাইনামোর মধ্যে তফাৎ কোথায়? বাল্যচক্রে ঘূর্ণায়নের কি পরিবর্তন হবে যদি? দেখো, 1 রোমান হরফে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট। পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতির একক কি? ফ্যারাডের সূত্র দুটি বিবৃতি করো। 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট ও 60 বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, অথবা হিসাবে একটি রয়েছে, একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? একটি কোষের তড়িৎচালক বল 6B এর অর্থ কি? গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র কোন ধরনের সমবায় যুক্ত থাকে, এর কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এই প্রশ্নটি তোমরা হুবহু কমন পেয়ে যাবে, এই মতো একটি প্রশ্ন। তারপরে দেখো, বৈদ্যুতিক যন্ত্রপাতি ফিউজ বর্তনীর সাথে কি সমবায়ে যুক্ত থাকে? মোস্ট ইম্পর্টেন্ট। হিটারে নাইক্রোম তারের 3টি সুবিধা উল্লেখ করো। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিতে উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে? মোস্ট ইম্পর্টেন্ট। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট ও 100 ওয়াট গুণমান লেখা থেকে কি জানা যায়? মোস্ট ইম্পর্টেন্ট। বট কাকে বলে? এর সঙ্গে জুলের সম্পর্কটি লেখো। কোন মৌলের আয়নীয় শক্তি বলতে কি বোঝো? হাইড্রোজেন দুষ্টু মৌল বলা হয় কেন? রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে? বিভব প্রভেদ তড়িৎ চালক বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। যে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3.5 এবং 3.6 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও, ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইড সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। নিচের কোনগুলি তড়িৎযোজী এবং কোনগুলি সমযোজী? দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, জল, পটাশিয়াম ক্লোরাইড, মিথেন অণু। মোস্ট ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগের গলনাঙ্ক ও পূর্ণাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো। HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎযোজ্যতা কাকে বলে? H2O এর লুইস ডট চিত্র গঠন দেখাও। ইথিলিনের ও অ্যাসিটিলিনের লুইস ডট চিত্র অঙ্কন করো। মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎযোজী ও সমযোগী যৌগের দুটি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো, যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট রয়েছে, বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। F2 অণুর লুইস ডট চিত্র গঠন করো। মোস্ট ইম্পর্টেন্ট। Ca পরমাণু ও Ca2+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? NaCl যৌগটির লুইস ডট চিত্র গঠন দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ডট গঠনের সাহায্যে দেখাও CaO তে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হবে। Ca2 অণুর লুইস ডট চিত্র গঠন আঁকো এবং N2। মোস্ট ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া লুইস ডট চিত্র অঙ্কন করো। তড়িৎযোজী যৌগগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? তারপরে দেখো, C2H4 এর লুইস ডট চিত্র গঠন করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। তারপরে দেখো, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? ইলেকট্রনিক ডট গঠনে দেখাও H2O MCl
Cl2 মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। সমযোজী বন্ধন কি? আয়নীয় ও সমযোজী যৌগের ভৌত ধর্মের দুটি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। দুটি যৌগ এক্স এবং ওয়াই এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 ও 17, এক্স ও ওয়াই রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে, কারণ সহ লেখো। তারপরে দেখো এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। এ মৌলটির দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে অণুটির মধ্যে দিয়ে কি প্রকৃতিক বন্ধন তৈরি হবে, অণুটি ইলেকট্রন ডট গঠন দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। লুইস ডট গঠন একে দেখাও, H2O। তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক পূর্ণাঙ্ক বেশি হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখো এই প্রশ্নগুলি অভ্যাস করবে, তোমরা দেখো এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে 3.6 থেকে। তারপরে দেখো 3.7, 3.8 এবং 3.9 থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেখানে এই প্রশ্নগুলোই রাখা হয়েছে, তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার ও চাটনি খাওয়া উচিত নয় কেন? উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো। লাইকার অ্যামোনিয়া কি লেখো। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। H2S এর সংস্পর্শে রূপমুদ্রা কালো হয় কেন? H2SO4 দ্বারা অলমকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে H2O গ্যাস চালনা করলে কি ঘটে, সীমিত সমীকরণ সহ বিবৃতি করো। থার্মোল মিক্সচার কি, রাসায়নিক সমীকরণটি লেখো। লাইকার অ্যামোনিয়া বোতল খোলার সময় ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়ায় সীমিত সমীকরণটি লেখো। তারপরে দেখো এখানে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারক প্রক্রিয়া, গুছিয়ে দাও। কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ঝোঁক পড়ে কেন? গ্যালভানাইজেশন কাকে বলে? কার্যকরী মূলক কাকে বলে, একটি উদাহরণ দাও। অ্যামোনিয়া শুষ্ক করলে পোড়া চুন ব্যবহার করা হয় কেন? লোহা মরচে পোড়া রোধ, জিঙ্ক লেপন না তড়িৎ লেপন, কোনটি বেশি উপযোগী? তারপরে দেখো নাইট্রোলিয়াম কি, এর একটি ব্যবহার লেখো। ধাতুর দেখো নিচের ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো, সমবেততা কাকে বলে, উদাহরণ দাও। একই আণবিক সংকেত C2H6O বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়া সমীকরণ সহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ট্যাফলনের মনোমার কি, এর একটি ব্যবহার লেখো। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, জৈব ভঙ্গুর পলিমার কি, উদাহরণ দাও। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রকৃত জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেবল হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। কার্যকরী মূলক ঘটিত সমবেততা বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের সংকেত লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো H2S গ্যাস প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। এলপিজি সিলিন্ডারের মধ্যে ইথাইল মার্কেপটান মেশানোর কারণ কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দাও। পিভিসি এর মনোমার কি, এই মনোমারের নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। আয়নীয় সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। মিথেনকে অক্সিজেন দহন করলে কি ঘটে, সীমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ইউপ্যাক নাম লেখো। দেখো HCHO, CH3, CHOH, CH3 এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। টেফলন ও মিথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার লেখো। মিথেনের সঙ্গে Cl2 বিক্রিয়ায় শর্ত সহ ধাপগুলি লেখো। উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেটের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে, বিক্রিয়ার সীমিত সমীকরণ সহ লেখো। উপযুক্ত একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। মেথিলেটেড স্পিরিট কি, পরীক্ষাগারে উৎপন্ন NH3P2O7 H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ইউপ্যাক পদ্ধতিতে নাম লেখো। তো দেখো CH3, তারপরে বন্ডিং C, ডবল বন্ডিং CH, তারপরে দেখো B নম্বরে করা হয়েছে CH3COH, মোস্ট ইম্পর্টেন্ট। সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে, সীমিত সমীকরণ সহ লেখো। কার্যকরী মূলক কি, উদাহরণ দাও। পিতলের পাত্রে আচার রাখা উচিত নয় কেন? তারপরে দেখো ইউপ্যাক নাম একটি রয়েছে CH3COH, CH3, CH2,
HO মোস্ট ইম্পর্টেন্ট। লোহা মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়ায় কি ঘটে সীমিত সমীকরণ সহ লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। কার্বন বিজারক পদ্ধতি কি, আকরিক কাকে বলে। তারপরে দেখো মিথেনের সঙ্গে Cl2 বিক্রিয়ায় শর্ত সহ ধাপগুলি লেখো। পলিমার ও মনোমারের পার্থক্য লেখো। ট্যাফলন ও মিথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার লেখো। এসিটিলিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া লেখো মোস্ট ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া শুষ্ক করলে পোড়াচুন ব্যবহার করা হয় কেন। শর্ত ও সীমিত রাসায়নিক সমীকরণ সহ কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় তা লেখো মোস্ট ইম্পর্টেন্ট। থার্মিক মিক্সচার কি, কলমরাজ কি এর একটি ব্যবহার লেখো। রিনেচার্জ স্পিরিট এর ব্যবহার লেখো। তো দেখো এই প্রশ্নগুলোই ছিল তোমাদের 2 মার্কস থেকে। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে।